আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শঙ্করদা আগে অ্যাম্বুলেন্স চালাতেন, পুরাতন কালের অ্যাম্বুলেন্স চালাতেন। এখনকার মতো বর্তমান যুগের সেই সব আধুনিক অ্যাম্বুলেন্স তখন ছিল না। আসলে বর্তমান যুগে এখনো কলকাতাতে এত আধুনিক অ্যাম্বুলেন্স কিছু কিছু হাসপাতালের আছে, কিন্তু ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলো সাধারণ না, তারাও ওয়েল ট্রেন্ড অ্যাম্বুলেন্স ড্রাইভার, যারা অনেকটা হাসপাতালের মতোই অ্যাম্বুলেন্সের মধ্যে সরঞ্জাম এখন থাকে। কিন্তু তখন আর এগুলা ছিল না, তখন হাসপাতাল ভিত্তিক অ্যাম্বুলেন্স থাকতো, আবার কিছু কিছু বাইরের ভাড়াটে অ্যাম্বুলেন্স থাকতো। উনি ছিলেন ভাড়াটে অ্যাম্বুলেন্স, ওনার নিজের গাড়ি ছিল, যেহেতু উনি এই গাড়িটা নিয়ে রোগী আনা নেওয়া করতেন, লাশ আনা নেওয়া করতেন। একদিন রাতের বেলা উনি কয়েকটা লাশ নিয়ে, দুইটার বেশি লাশ নিয়ে তিনি রওনা হয়েছেন। তিনি যাবেন গোপীনগরের দিকে। তার বাসা হচ্ছে কলকাতা শহরেই। কলকাতা শহরে উনি থাকতেন হচ্ছে, এটাকে বলে বাগবাজার কলোনি। এটা অনেকটা শ্যামপুকুরের পরে, এখন বাগবাজার কলোনির ওই দিকটায় থাকতেন। সেটা ব্রিজের খুবই কাছাকাছি। ব্রিজ বলতে হচ্ছে ওই দিক থেকে হাওড়া রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না। তো তিনি বলেছেন যে তিনি ওই জায়গাটায় থাকতেন। তো ওদিন রাতের বেলা তিনি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। ওনার অ্যাম্বুলেন্সে ছিল দুটা লাশ ছিল। লাশগুলো কার ছিল, বা ছেলে বা মেয়ে, কটা ছেলে মেয়ে ছিল, এটা তিনি জানেন না। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার মাঝখানে। তিনি যখন অনেকটা রাস্তার মাঝামাঝি রাস্তায় চলে আসেন, অনেকটা দাসনগর হয়ে যাচ্ছিলেন বা কিছু একটা এরকম একটা জায়গার নাম তিনি বলেছেন। সেখানে রাস্তার পথিমধ্যে হঠাৎ করে একটা বাঁশ ফেলে রাখে কেউ। বাঁশ ফেলে রাখলে তিনি ওই জায়গায় হকচকিয়ে যান। আর উনি দেখেন যে রাস্তার বাম পাশ দিয়ে কাঁচা টাইপের মাটি ফালানো, সেই বাম পাশ দিয়ে তিনি যেতে পারবেন। আর যেহেতু গাছের গুড়িটা তিনি দেখতে পেয়েছেন, তিনি ওই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার অ্যাম্বুলেন্সের উপরে প্রচন্ড জোরে একটা মনে হলো কেউ যেন পাথর ফেললো অ্যাম্বুলেন্সের উপরে। অ্যাম্বুলেন্স আর নড়তে পারছে না, এবং তিনি একটা সময় অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হন, কারণ ওই মুহূর্তে গাড়ি চলছিল না, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তিনি বামে সাইড করে গাড়িটার ইন্ডিকেটর লাইট অন করে, তিনি হ্যাজার্ড লাইট বলে বা ইন্ডিকেটর লাইট অন করে তিনি আসলে স্টার্ট নেওয়ার ট্রাই করছিলেন, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। রাত আসলে কয়টা বাজে সেটা তিনি আনুমানিক জানেন না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে, তার অ্যাম্বুলেন্সের পেছনে যে দুটো লাশ ছিল, সেই দুটো লাশ উঠে বসেছে, শুয়ে নাই। এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। শঙ্করদার ওইটাই জীবনে প্রথম বাজে স্বপ্ন বলতে, তিনি অ্যাম্বুলেন্সের রেগুলার লাশ আনা নেওয়া করেন, এবং বহু লাশ আনা নেওয়া করার সময় অনেক সময় অ্যাম্বুলেন্সে তার একা থাকতে হয়েছে। কারণ মোস্ট অফ দ্য টাইম কলকাতার বাইরে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হতো, তখন অনেকে অ্যাম্বুলেন্সে নিত, কারণ যারা অ্যাম্বুলেন্সে নিতে পারত তারা অ্যাম্বুলেন্সে নিত। তো ওই স্বপ্নের পর তিনি তার স্ত্রীকে বলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি তো এরকম স্বপ্ন কখনো দেখি নাই। যাগ্গে, ওনার ভাগ্যে কি আসে তা তো উনি জানতেন না। উনি স্বপ্ন দেখেছেন কারণ রেগুলারলি লাশ নিয়ে যান। এটা তিনি ভেবে নেন যে যেহেতু লাশ তো রেগুলার নিয়ে আসি, হতে পারে এটা অন্য কোনো কারণে হতে পারে, হয়তোবা এটা অনেকদিন নিয়ে আসা যাওয়ার কারণেই আমার মাথা থেকে এসছে। কিন্তু উনি কখনো এসব জিনিস নিয়ে ভয় পেতেন না। উনি ঘটনা শুরু করার আগে একটা বলেছেন যে একদিন এমন হয়েছিল যে উনি একটা লাশ নিয়ে যাচ্ছিলেন গাড়িটার মধ্যে। সেই গাড়িটার মধ্যে একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজনের লাশ ছিল। তো তিনি যার আত্মীয় মারা গেছেন তাদের থেকে একজন লোক তার পাশে বসেছিল, এবং লাশ পথিমধ্যেই যখন লাশ নিয়ে যাচ্ছিলেন, তার গাড়িটা বেশ ভারী ফিল করছিলেন তিনি। তার হঠাৎ করে প্রচন্ড জোরে একটা শব্দ হয়। তো রাস্তার মধ্যেই, মাঝ রাস্তায়, গভীর রাত তখন, তো প্রচন্ড শব্দ হয়, কারণ অনেক দূরে যেত তার। কলকাতা তো বেশ বড়, দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো 150-200 কিলোমিটার দূরে এরকম জায়গা তো মাঝে মধ্যে যেতে হতো। অনেক সময় দিল্লি পর্যন্ত তিনি গাড়ি নিয়ে গেছেন, এরকম দিনও আছে। কিন্তু সেই ঘটনায় তিনি যাচ্ছেন না। ওইখানে রামকৃষ্ণপুর, এরকম একটা কৃষ্ণরামপুর নামে একটা জায়গা আছে, এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার সময়, এটা 90s এর আগে,
উনি পুরাতন, এটা তো পুরাতন মাইক্রোবাস ছিল তখন, এটা খুব বেশি বড় না, ছোট মাইক্রোবাস, সেটা দিয়ে লাশ আনা নেওয়া করতেন। তো তিনি ওইটা দিয়ে লাশ নিয়ে যাচ্ছিলেন। রোগীও আনা নেওয়া করতো ইমার্জেন্সি কেসেসে, মোস্টলি রোগীই থাকতো, লাশ খুব কম। তো ওই লাশ নিয়ে যাওয়ার সময় তার গাড়ির মধ্যে হঠাৎ করে জোরে বিশাল বড় শব্দ হয়। তো তিনি মনে করেন গেছে, এখন তো টায়ার চেঞ্জ করতে হবে। তিনি নেমে দেখেন যে হঠাৎ টায়ার ফাটার শব্দই ছিল, আর ওই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। তিনি দেখেন যে টায়ারটা ইনট্যাক্ট, কিচ্ছু হয় না, এবং তিনি তার টায়ার ফেটে গেলে যেরকম গাড়িটা হেলে দুলে, তার গাড়িটা এরকম হেলেও দুলেছিল। কিন্তু যখন তিনি গাড়ি থেকে নেমে দেখেন টায়ার ইনট্যাক্ট, কোনো সমস্যা হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছিল না। ওইটা তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কারণ গভীর রাত, সাথে একজন মানুষ মাত্র, পেছনে একটা লাশ, তার কাছে খারাপ লাগছিল, তার কাছে ভয় লাগছিল। এবং ওনাদের সাথে যে আরেকটা অ্যাসোসিয়েটেড গাড়ি ছিল সেটা ওই মুহূর্তে তাদের সাথে ছিল না, হয়তো সেটা আগে চলে গেছে, তবে এটা পেছনে পড়েছে। কিন্তু লাশবাহী যে গাড়িটা ছিল সেটাতে ওনারা মাত্র 2 জন ছিল। তো খুব সম্ভবত এরকম শব্দ হবে এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। ওনার কাছে মনে হচ্ছে যে গাড়ি গেছে, এবং উনি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলেন যে গাড়ি টায়ার চেঞ্জ করবেন, কিন্তু সেটা আর হয়নি। এটা তার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আরেকদিন একটা লাশ ছিল সাথে তার গাড়ির মধ্যে, এবং সেটা তিনি রাস্তায় ওভারটেক এড়াতে যে অপোজিট থেকে গাড়ি বাঁচাতে যে উনি প্রায় রাত্রে 10টা-11টার দিকে খাদে পড়ে যায়। সেইখানে লাশ পুরা পানিতে পড়ে গেছিল, এইটা তার মনে আছে। তো এইটা শেয়ার করেছিল, বলে যে আমি এরকম, উনি অনেকবারই নিয়ে গেছে লাশ এদিক সেদিক, বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরেক জায়গায় নিয়ে গেছে দাহ্য করার জন্য, মানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে, গ্রাম বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, এরকম বহু কেসেস আছে। ওই সময়ে একটা দুর্ঘটনা ঘটে রোড সাইডে। উনি যেদিন স্বপ্নটা দেখেন তার ঠিক 1 সপ্তাহ পর একটা দুর্ঘটনা ঘটে। 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় 35 জন নিহত হয়, কারণ ওই একটা বাস আগুন লেগে গেছিল। তো ওই যে বাসগুলোতে আগুন লেগে গিয়েছিল সেই বাসটাতে 2 জন বা 3 জন বেঁচে ছিল, বাকিরা সবাই ডেড, বাসের যতগুলো যাত্রী ছিল। তো মোরলেস 35 জন ওই মুহূর্তে মারা গেছিল। তো ওই হাসপাতালে তাকে অন্যান্য ড্রাইভার সহ হাসপাতালেও তাকে ডিউটি করতে হয়েছিল, রোগী আনা নেওয়া করতে হয়েছিল। একটা পর্যায়ে তার গাড়ির মধ্যে, তার গাড়িতে কোনো রকমে, কারণ যারা মারা গেছে তারা খুব বেশি ধনী না আর কি, তো তিনি যারা মারা গেছে তাদের 2 জনের পরিচয় পাওয়া যায়নি, এরা কারা। এবং ওই লাশের অবস্থা এমন যে ওই লাশ রাখার মতো অবস্থা নয়, 2টা লাশই একদম পুড়ে ছারখার অবস্থা। আরেকটা ছোট্ট বাচ্চার লাশ ছিল সাথে। ওই বাচ্চার লাশ ওই বাচ্চার বাবা মা তার গাড়িতে ওঠায়, কারণ জায়গা হচ্ছিল না, কারণ এতগুলো অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। তো মোরলেস তার গাড়িটা একটু বড় থাকবার কারণে, মোটামুটি বড় থাকবার কারণে 3টা লাশের জায়গা তিনি করতে পেরেছিলেন, এবং 3টা লাশ তিনি তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য বন্ধুরাও তার এসছে ওই জায়গায়, তার আরো কিছু অ্যাম্বুলেন্সের সাথী ছিল, তারাও এসছে। এটা তার ব্যবসা, তো এখানে তিনি গেছেন। তো 3টা লাশ নিয়ে যাওয়ার পথে 2টা লাশের একদম অবস্থা খুবই খারাপ, এটা দেখার মতো অবস্থা না, এবং ওই 2টা লাশের ক্লেম করার লোকও ছিল না। তারা কারা ছিল এটা বোঝাও যাচ্ছিল না, এবং 2টাই পুড়ে গেছে। আর যেহেতু ক্লেম করছিল না কেউ, আর ওই মুহূর্তে অনেকেই যারা আত্মীয় স্বজন দেখে ফেলেছে, তো ওনার লাশটা গাড়ির উপরে রাখা ছিল। তো এর মধ্যে হঠাৎ করে তখন বিকালবেলা 2 জন লোক আসে। 2 জন লোক এসে বলতে থাকে যে আপনার গাড়িতে 2টা লাশ আছে, যেটা নাকি এখনো হদিশ মেলেনি। তো বলে যে হ্যাঁ, এটার জন্য ডিসিশনের জন্য ওয়েট করছি আমরা, তো আমরা ডিসিশন পেলে এটা আমরা নিয়ে যাব, এবং এটা গভর্নমেন্ট উপায়ে এটাকে শেষকৃত্য সম্পন্ন করা হবে। তো এরকম কিছু একটা শুনতে পাচ্ছিল আর কি, কারণ এই 2টা পুড়ে গেছে। এত টেকনোলজি তো হাই ছিল না তখন। তো যাই হোক, উনি লাশগুলোকে সাথে রাখেন, এবং বিকালবেলা এরকম 2 জন লোক এসে তারা 2টা লাশ শনাক্ত করে। তখন বলে যে ঠিক আছে, আমাদেরকে এই অমুক একটা জায়গায় যেতে হবে, আমি জায়গাটার নাম বলছি না, অমুক একটা জায়গায় যেতে হবে, সেইখানে আমরা শেষকৃত্য সম্পন্ন করবো। আমাদের এই 2টা লাশই আমাদের 2 জনের। তো ওই 2 জনের 2টা ইন্ডিভিজুয়াল লোক ওই মুহূর্তে তারা তার গাড়িতে ওঠে। একজন উঠতে পারে, আরেকজন উঠতে পারে না। আর
বাচ্চার বাবা মা আলাদা করে তাদের ওই জায়গা থেকে কাছাকাছি একটা জায়গায় শ্মশান ঘাটে তারা নিয়ে যায় বাচ্চাকে। আর ওই দুইটাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য তারা একটা জায়গার নাম বলে, যেটার নাম আমি বলছি না, আমি জাস্ট একটা ইন্ডিকেট করছি যে এটা কোন জায়গায় হতে পারে। এটা বেশ দূরে, কলকাতা থেকে অনেক দূরে, অনেকটা আসানসোলের কাছাকাছি, রঘুনাথপুরের আশপাশের কোন একটা জায়গায়। আমি জাস্ট বললাম যেটা জানা গেছে সেটা। অনেকক্ষণের ড্রাইভ প্রায় যেতে কলকাতা শহর থেকে ওই জায়গাটা যেতে প্রায় 248 অথবা 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স হতো, এবং সেটা প্রায় তখনকার আমলে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। তো তারা রওনা দেয়, এবং তখন তো তেল নিতে হবে। পথিমধ্যে তিনি পুরা গাড়ি ভর্তি তেল নেন, এবং সেই তেলের টাকা পেমেন্ট করে হচ্ছে যিনি তার সাথে ছিলেন তিনি। দুইজনের মধ্যে একজন পেমেন্ট করে, কিন্তু দুইজনের কেউই কারোর সাথে কথা বলছিল না। একজন বসেছে পেছনে আর একজন বসেছে সামনে, ওই বাচ্চাকে পৌঁছে দেওয়ার পর। তো দুইজনই কেউ কারোর সাথে কথা বলছে না, এবং কেউ চেনেও না, এবং তাদের দুজনের মধ্যে কোনো ধরনের কান্নাকাটি বা কিছু। তো তিনি মনে করেছেন দুজন একই জায়গার লাশ নিয়ে যাচ্ছে পাশাপাশি। একজন এক জায়গার নাম বলেছে, আরেকজন আরেক জায়গার নাম বলেছে, কিন্তু দুজনের শ্মশান ঘাটের নাম সেম। তো প্রথমে এই জিনিসগুলো স্ট্রাইক করে নাই, কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলা মানুষের মৃত্যু হয়েছে, ওই জায়গা থেকে লাশটা নিয়ে বের হয়ে যাওয়া, প্লাস এইখানে এই দুইটা লাশের জন্য দুইটা ইন্ডিভিজুয়াল মানুষ এসছে, সেগুলো খেয়াল করার সময় হয়নি আসলে যে তারা দেখতে কেমন, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, এগুলো চিন্তা করে না। ছোট বাচ্চা একটা ছিল, তাকেও আসলে শ্মশান ঘাটে ড্রপ করতে হয়েছে। এখানেও যে ডিস্টেন্সে যাওয়া কথা, রওনা দেওয়ার কথা, তাতে মনে হচ্ছিল যে সকাল হয়ে যাবে। তো তিনি সেভাবে চিন্তা করে রওনা দেন যে রাতে রওনা দিব, সকালে পৌঁছবো। আর মোস্ট অফ দ্য টাইম দূরের ট্রিপগুলো রাতে নিলে খুব আরাম করে যাওয়া যেত, বিধায় তিনি রাতে নিয়েছিলেন। কারণ অনেক বড় তো, কলকাতা অনেক বড়। আর এটা আমি বলবো যে যিনি যে জায়গায় যাচ্ছিলেন সেটা আসানসোলের আশপাশে, অনেকটা ঝাড়খণ্ডের কাছাকাছি। যাই হোক, সেটা ঝাড়খণ্ড না, সেটা আসলে ভুল বলা, আশেপাশে কোনো জায়গাতে। তো যাওয়ার পথে পথিমধ্যে যেই দুটা লাশ তিনি বহন করছিলেন, সেই দুটা লাশের দুজন লোক, একজন সামনে একজন পিছনে যিনি বসছেন তিনি আসলে ঠিক মতো বসতে পারেননি। তো রাস্তায় তেল নেওয়ার পর যখন 3 ভাগের 1 ভাগ রাস্তা সফর করা শেষ, তখন অলরেডি রাত 11টার বেশি বাজে। তিনি রওনা দিয়েছেন আরো আগে, তো রাত 11টার বেশি বাজে। যখন রাত 12:30 অথবা 1টার দিক, আসলে ঘড়ির সময় তখন আসলে মনে ছিল না, যখন 12:30 1টার দিক হবে, হঠাৎ করে তিনি দেখলেন যে দুইজন লোক তাকে ইশারা দিচ্ছে ডানে ঢোকার জন্য এই গাড়িটা নিয়ে। তিনি বললেন যে ডানে কেন ঢুকবো, ডানে তো কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে তিনি রেগুলার যাতায়াত করে। তখন রাস্তাঘাট রোড এত ভালো ছিল না। তো বলে যে ডানে আমি কেন যাবো, বলে যে এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এদিক দিয়ে আছে একটা কাঁচা রাস্তা যেটা আসলে ঢোকার মতো না। তারা তাকে ইশারা করে ডানে ঢোকেন, কিন্তু তিনি ঢোকেননি। বলে যে আমি আপনাকে যেই জায়গায় আপনি ফর্দ করেছেন, যে জায়গায় আপনি চিন্তা করেছেন যাবেন, সেই জায়গায় আমি আপনাকে নামিয়ে দিব, আমি ডানে বামে ঢুকতে পারবো না বাবু। তো তিনি কি করলেন, যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে তারা খুব রাগ হয়ে যায়। একটা পর্যায়ে সামনে যিনি বসেছিলেন তিনি বেশ রাগ হয়ে যায় যে আমাদের এখানে নামিয়ে দেন। বলে এখানে নামিয়ে দিব কিভাবে, বলে আপনি নামিয়ে দেন, আমরা এখানে আমাদের লাশ নিয়ে চলে যাব। রাত্রে 1টার বেশি বাজে বাবু, আপনি কি বলছেন, এই লাশ নিয়ে আপনি কোথায় যাবেন? বলে যে আপনি নামিয়ে দেন, আমরা লাশ নিয়ে চলে যাব। তো উনি কি করলো, গাড়িটা থামল, এবং এত জোরে চিৎকার করছিলেন, সামনে যিনি বসেছিলেন তিনি এত জোরে চিৎকার করছিলেন যে তিনি আসলে গাড়ি থামাতে বাধ্য হন। আর খারাপ ব্যবহারের চরম লেভেল পর্যন্ত চলে গেছে। গাড়ি থামিয়ে দেন, ঠিক আছে আপনি আপনার লাশ নিয়ে চলে যান। কিন্তু সাথে সাথে এটাও ভয় পাচ্ছিল, দুটা লাশ, দুজন মানুষ, কোনো একটা বিপদ ঘটলে পুলিশের কেসের মধ্যে মামলায় পড়ে যাবে, ঝামেলা হতে পারে। তিনি নামিয়ে দেন 2টা লাশ সহ 2জন মানুষকে। এরকম কখনো হয়নি, 2টা লাশ 2জন মানুষ এরকম কখনো হয়নি। তো 2টা লাশ নিয়ে পুলিশের কোনো কাজে যেতে হয়েছে, কিন্তু 2টা লাশ নিয়ে 2টা মানুষ এরকম কখনো হয়নি তার সাথে। তো তিনি যিনি সামনে ছিলেন তিনি গাড়ি থেকে নেমে পেছন দিকে যান। তো তিনি কি করেন, গাড়ির দরজাটা খুলে পেছনে আসছেন, মানে পেছনে এসে উপর পিছনের ইয়াটা খুলে দিবেন, ব্যাগডালাটা খুলবেন গাড়ির লাশ নামানোর জন্য। তো তিনি দেখলেন একজন তো পেছনে চলে গেছে। তো তিনি লুকিং গ্লাস এত কিছু খেয়াল না করে, ওই জায়গাটা অন্ধকার পুরা, গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ির থেকে নামেন, এবং পেছন থেকে একটা ট্রাকও গেল, 2টা ট্রাকও গেল। আশপাশে কোনো একটা জায়গায় হয়তো যাচ্ছে। পরপর 2টা ট্রাক যাওয়ার পরে তিনি গাড়ি থেকে নামেন, কারণ ট্রাকগুলো যাচ্ছে, অত বড় রোড না, তো জায়গা কম ছিল। তো তিনি যখন নেমে দেখেন পিছনে যখন 2জন লোককে দেখলেন না, 2টা লাশ দেখলেন না, তখন তার অবস্থা খারাপ হয়ে গেল।
তিনি ওই জায়গায় কান্নাকাটি শুরু করে দিলেন। এই দুইটা লাশ, 1 সেকেন্ডের মধ্যে তো লাশ নামানো সম্ভব না। নামিয়ে অন্ধকারে কোথায় যাবে? একটু আলো নাই, কোনো লাইট টাইট কিচ্ছু নাই, আলোই নাই। ওই জায়গাটা এমন অবস্থা, ওই জায়গায় কোনো আলো কিচ্ছু নাই। তাহলে এই দুইটা লাশ নিয়ে ওনারা কোথায় গেল? উনি হতভম্ব অবস্থায় পড়ে গেলেন। দুইটা লাশ নেই, দুইটা মানুষ নেই। তাহলে লাশগুলো কোথায় গেল? তিনি কি করলেন? গাড়ি ঘুরালেন যে আমি এখন ব্যাক করি। উনি তার রবের, তার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং যত মন্ত্র তিনি জানতেন, ততটুকুই পড়ছিলেন। রাস্তার মাঝখানে হঠাৎ করে যতটুকু রাস্তা তিনি কভার করেছেন, তারপরের রাস্তায় তিনি ব্যাক করতে গিয়ে দেখেন গাড়ি চলছে 2 ঘন্টা 3 ঘন্টা, গাড়ির রাস্তা শেষ হয় না। কারণ তিনি যতটুকু কভার করেছেন সেটা 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, কিন্তু অলরেডি ভোরবেলার দিকে 3:30 4টা বাজে, কিন্তু তিনি অর্ধেক রাস্তাও আসেননি। মানে যতটুকু কভার করেছেন ওইটার অর্ধেকও আসেননি। তাহলে তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার হেডলাইটের সামনে, একদম হেডলাইট থেকে, তার গাড়ি থেকে হয়তো বা 150-200 গজ সামনে, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন ডিপার মারার পরে যে দূরে দুটা লাশ রাস্তার মাঝখানে পড়া। এবার তিনি গাড়ি থেকে নামেন, কারণ ওই দুটা লাশ, দুটা লাশ, হাত পা উঁচু হওয়া, পুড়ে গেছে লাশগুলো। হাত পা যে মানে কাপড় পেঁচানো, তো যে পেঁচানোর ভেতর থেকে হাত পা যে উঠে আছে সেটা তিনি পরিষ্কার দেখতে পেলেন। তো এটা তো এভাবেই তিনি গাড়িতে নিয়েছিলেন, এভাবেই কষ্ট করে গাড়িতে উঠিয়েছেন। সেই লাশগুলো ওই রাস্তার উপরে পড়া দেখেছেন। পড়া দেখার পরে উনি তো ভয়, আর উনি নেমে সাথে সাথে গাড়িতে আবার দৌড় দিয়ে ব্যাক করে ওঠেন। ব্যাক করে গাড়ি স্টার্ট দিতে যাবেন, স্টার্ট হচ্ছে না। আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দুটা লাশ পড়া, কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না। এবং উনি যে এতটুকু রাস্তা ব্যাক করলেন, কোনো গাড়ি ঘোড়া দেখেননি। অপোজিট সাইড থেকে তো কোনো গাড়ি ঘোড়া আসতে থাকবে, যেদিকে যাচ্ছে কলকাতা থেকে যেসব গাড়িগুলো আসে সেটা দিক দিয়ে যেতে পারে, কিন্তু এরকম কোনো গাড়ি ঘোড়ার কিচ্ছু সাইন তিনি পেলেন না। ওই মুহূর্তে তিনি দেখলেন ওই দুটো লাশ পড়া, এবং ভোর পর্যন্ত তিনি অপেক্ষা করার টার্গেট নিলেন। যেভাবে হোক গাড়িতে বসে থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে 10 to 15 মিনিটসের মধ্যে তার গাড়িটা স্টার্ট হয়ে যায়। গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পর তিনি গাড়ি স্টার্ট দেন এবং যেদিকে মন চায় সেদিকে দৌড় দেন বলে গাড়িটা নিয়ে দৌড় দেন। গাড়িটার সামনে লাশকে ক্রস করে যাননি, তিনি গাড়ি ঘুরিয়ে পেছন দিকে রওনা দেন। পেছন দিয়ে রওনা দিয়ে দিতে গাড়ি চলতে থাকে ভোরবেলা। তিনি ভোরবেলা যখন, মানে এইটা একটা ইনসিডেন্ট যেটা তিনি কখনো ভুলবেন না। তিনি যে জায়গাটা, যে শ্মশান ঘাটটায় যাচ্ছিলেন সেটা তিনি চেনেন। এটা তার চেনা জায়গার মধ্যে একটা, তিনি গেছেন বহুবার। তো তিনি টার্গেট করেন পেছনে যেহেতু যাচ্ছি, একবার শ্মশান ঘাটের ওই জায়গাটায় চলে যাই। ওই জায়গায় তো অপরিচিত লোক আছে, ওই জায়গায় পরিচিত পুরোহিত তার আছে, মানে ওই জায়গাটা তার পরিচিত, যে জায়গায় তিনি যাচ্ছিলেন ওই দুইটা লাশ নিয়ে। তো ওখানে রওনা দিয়ে দিই। এখন তো এদিকে যেতে পারলাম না, যতদূর চাই, যতটুকু গাড়িতে তেল আছে। তো একটা পর্যায়ে তিনি যখন ওই শ্মশানের আশপাশে পৌঁছালেন, তিনি যে দেখেন যে দুটা লাশ সেখানে পুড়ছে। শ্মশান ঘাটের কাছে যাওয়ার পরে কিছু মানুষজন জড়ো হওয়া। তো উনি বললেন যে এইখানে দুটা লাশ পুড়ছে, এখানে আমার দুটা লাশ নিয়ে আসার কথা ছিল। এই লাশগুলো আমি পথিমধ্যে, উনি পুরোহিতকে জানালেন, আমি দেখলাম আমার গাড়ি থেকে লাশগুলো উধাও হয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। এর মধ্যে আমি যখন আবার ব্যাক করতে গেছি, লাশগুলোকে আমি রাস্তার মাঝে পড়া পেয়েছি। এরকম আমার জীবনে কখনো ঘটেনি। আমি জাস্ট আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা দিয়েছি এই পাশে। তো উনি অনেকটা ভোরবেলা, বলতে হচ্ছে সকাল 6টা-7টার দিকে ওই শ্মশানের কাছে পৌঁছান এবং ওখানে যে দেখেন যে দুটো লাশ পুড়ছে। তখন ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করেন, যেখানে যে দুটো লাশ পোড়ানো হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্টের লাশ কিনা? তখন তিনি বলেন, না তো, এটা তো আমাদের এলাকার দুটো লাশ আজকে এসছে সেখানে। এটা অনেক বড় শ্মশানঘাট বলে, এটা আমাদের এলাকার, এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের লাশ আসেনি। আর আমি তো জানি যে কার লাশ এসছে, সুতরাং অ্যাক্সিডেন্টের লাশ তো এখানে আসেনি। তো বলে, যেখানে আমার আজকে দুটো লাশ নিয়ে আসার কথা ছিল, সেই দুটো লাশ অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল। তখন তিনি মেলাতে পারছিলেন না, আসলে এই সময়টাই তার থাকার কথা ছিল। গতকালকে তিনি যদি রওনা দিতেন ঠিক মতো, এই সময়টা তার থাকার কথা ছিল এবং এই সময়ই আসলে শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল। তিনি হিসাব মিলাতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি থেকে রেস্ট নিয়ে সেই জায়গাটায় কিছুক্ষণ থেকে প্রায় 6-7 ঘন্টা থেকে একটা পর্যায়ে রেস্ট নিয়ে তাকে গাড়ি নিয়ে দিনের বেলায় ব্যাক করতে হয়েছে কলকাতাতে।
তার ভাষ্যমতে এই প্রথম তিনি প্যারানর্মাল কিছু জিনিসের সম্মুখীন হলেন।